বাড়ি ভর্তি মেহমানের সামনে আমার বাবা আমার মায়ের গালে থাপ্পড় মেরেছে। একটু দূরে দাঁড়িয়ে আমার ৩ ফুফু আর দাদি মুচকি মুচকি হাসছে। এদিকে আমার মা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবার থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে মায়ের ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে। ফর্সা গালে ৫ আঙ্গুলে দাগ বসে গেছে। আমার ছোট বোনটা আমার শার্টের কোণা ধরে আমার পিছনে লুকিয়ে আছে। বাবাকে যে সে বড্ড ভয় পায়। আসলে বাবার ভালোবাসাটা কি সেটা আমার ছোট্ট বোনটা জানেই না। আমার মাকে থাপ্পড় মারার কারণ এ বাড়িতে অবশ্য কারণ লাগে না আমার মায়ের গায়ে হাত তুলতে। আজকে আমার ফুফাতো বোন রুমা তার জন্মদিন উপলক্ষে মুরগির ঝাল তরকারি খেতে চেয়েছিল, যদিও আমার দাদি মাকে তা জানতে ভুলে গিয়েছিলেন, যেটা সে এখন অস্বীকার করছে। অন্যদিকে আমার বোন মিয়া বেশ কিছুদিন ধরে রোস্ট খাবার বাহানা করছিল, কিন্তু দাদি অনুমতি দেয়নি বিধায় মা রান্না করতে পারেনি। তার কথায় মিয়া এমন কেউ না যে তার কথায় বাসায় রোস্ট রান্না করতে হবে, কিন্তু আজ যেহেতু সুযোগ ছিল তাই সে মিহার পছন্দ রোস্ট রেঁধেছিল। আর সেটা নিয়ে অনুষ্ঠানের মাঝে দাদি আর ফুফিরা মিলে বাবার কান ভারী করলো। মা নাকি ইচ্ছা করে মুরগির ঝাল ফ্রাই না রেঁধে রোস্ট রেঁধেছে। মা নাকি ফুফিদেরও হিংসে করে আরও কত কি। বাসাভর্তি মেহমানের সামনে আমার দাদি মাটিতে বসে কাঁদতে লাগলো, বিলাপ করে বলতে লাগলো যে আমার মা নাকি তার সেবা যত্ন করে না, ফুফুদের হিংসা করে, সারাদিন ঘরে বসে ফোন চালায়, আরও কত কি। এদিকে মা নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে, কারণ মা জানে প্রতিবাদ করলে বাবা আবারও অমানুষের মতো পেটাবে তাকে। কিন্তু আজ আমি সহ্য করতে পারলাম না। সবার সামনে চিল্লিয়ে উঠলাম আর বললাম, আর কত মিথ্যে বলবে দাদি? আজ সকাল থেকে আমার মা একা হাতে এতগুলো মানুষের রান্না করেছে, পাশাপাশি ঘর দুয়ার পরিষ্কার করেছে একা হাতে। তুমি আর তোমার মেয়েরা তো ঠিকই ঘরে বসে সিরিয়াল দেখছিলে। আমার মা যদি ঘরে বসে ফোনই চালাতো তাহলে এতগুলো রান্না করলো কি? তোমার এই পুরো বাসা সাজালো কে দাদি? আমার কথা শুনে দাদি কোনো জবাব খুঁজে পেলেন না। বাধ্য হয়ে বাবার সামনে আবার ন্যাকা কান্না শুরু করলো। বলতে লাগলো, দেখ বাপ, সামান্য একটু রান্না করছে দেখে খোঁটা দিয়ে দিলি। তোর বউ আমার নাতনিটাকেও আমার বিরুদ্ধে উস্কাই দিচ্ছে। তুই এর বিচার কর। ছোট মানুষ হয়ে কিভাবে আমার মুখে মুখে তর্ক করে। বাবা এবার আমার দিকে রাগী কণ্ঠে বলল, সাজ্জাদ, বড়দের মাঝখানে কথা বলতে এসো না। আমাকে রাগানো ফল কিন্তু ভালো হবে না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মারবে আমাকে? যেভাবে আমার মাকে মারো তোমার মা আর বোনদের কথায়। আর পারোই বা কি তুমি? তুমি ভালো সন্তান আর ভাই হলেও ভালো স্বামী আর ভালো বাবা হতে পারোনি বাবা। অভিমানের স্বরে বললাম আমি। বাবার আগে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন, চেঁচিয়ে বললেন, এতগুলো মানুষের সামনে নিজের বাবার সাথে বেয়াদবি করতে লজ্জা করে না তোর? আমার খায়ে আমাকেই তেজ দেখাস? না করে না, যেমন তোমার করে নি লজ্জায় এতগুলো মানুষের সামনে আমার মায়ের গায়ে হাত তুলতে। আর খাওয়ার খোঁটা দিচ্ছ? কি খাও তুমি? সব ভালো ভালো বাজার করে দিয়ে আসো ফুফুদের বাসায়। ফুফুরা সেসব ভালো ভালো রান্না করে তোমাকে আর দাদিকে ডেকে নিয়ে খাওয়ায়। কিন্তু এসব খাওয়ার সময় কি তুমি একবার ভেবেছো তোমার বাচ্চারা বাসায় কি দিয়ে খায়? কোনোদিন তোমার বোনদের বলেছো তোমার বউ বাচ্চার জন্য যাতে একটু খাবার সাথে নিয়ে দেয়? বাসায় প্রতিদিন আমরা সবজি বা আলু ভর্তা দিয়ে ভাত খাই। দাদির তো শেষ ফুপির বাসায় যেয়ে খেয়ে আসে, কেননা তুমি সেখানে হাত ভরে বাজার দাও। আর তুমি নিজে
ব্যবসার জন্য দুপুরে রাতে হোটেল থেকে খেয়ে আসো, কিন্তু আমরা বাবা, আমাদের বাসায় কয়দিন তুমি মাছ গোস্ত বাজার করে দিয়েছো বলো তো পারে? বাসায় কদিন তুমি মাছ গোস্ত বাজার করে দিয়েছো বলতে পারবে? আমার মা টুকটাক সেলাই করে যা পায় ওটা দিয়ে শাকসবজি কিনি। বাবা হওয়ার কি দরকার, দায়িত্ব পালন করছো তুমি বাবা। আমার কথা শুনে বাবা কোনো উত্তর দিতে পারল না, শুধু অবাক চোখে দাদির আর ফুফিদের দিকে তাকিয়ে থাকলেন। দাদি আর ফুফিরা তড়িঘড়ি করে কথা দমানোর জন্য বললেন, আচ্ছা ওসব বাদ দে এখন, যা হওয়ার হয়ে গেছে। আজকে রুমার জন্মদিন, এতগুলো মানুষের সামনে বাপ বেটার ঝগড়া ভালো দেখায় না। চল সবাই কেক কাটবো এখন। কিন্তু আমি আজ এত সহজে এদের ছাড়ব না। আজকে আমার মায়ের উপর আমাদের প্রতি হওয়া অন্যায়ের শেষ আমি দেখেই ছাড়ব। সারা মেজাজে দাদিকে বললাম, কিসের বাদ দিব? যখন তোমার ছেলে আমার মায়ের গায়ে হাত তুলেছিল সেটা খুব ভালো দেখাচ্ছিল। কই তখন তো থামাতে আসনি, এখন কেন থামাচ্ছ? তারপর বাবার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বাবা, তুমি কি সত্যি আমাদের বাবা? না মানে, প্রতি বছর আমাদের বাসায় আমার ফুফাতো ভাই বোনদের জন্মদিন পালন করা হয়, কিন্তু কোনোদিন আমার আর আমার বোনের জন্মদিন কেন পালন করা হয় না? সাথে সাথে আমার বড় ফুফু খেকিয়ে উঠলেন, কিরে, তুই কি তোর ভাই বোনদের হিংসে করিস নাকি? তাচ্ছিল্যে হেসে বললাম, হিংসে করি না, শুধু জানতে চাই আমার আর আমার বোনের জন্মদিন পালন করা হয় না কেন? বাবা উত্তরটা দাও দয়া করে। করিম শেখ এখনো নিশ্চুপ। কি উত্তর দিবেন তিনি? আসলেই তো তার সন্তানদের একটি জন্মদিনও আজ পর্যন্ত পালন করা হয়নি। আমি আবারও বললাম, প্রতি ঈদে তোমার বোনজামেদের দামি দামি কাপড় দাও, তোমার ভাগ্নিদের গায়েও থাকে মার্কেটের সবচেয়ে দামি কাপড়টা, কিন্তু আমার মাকে দেওয়া হয় 350 টাকার প্রিন্টের শাড়ি, আমাকে দেওয়া হয় রাস্তার পাশের ভ্যান থেকে কেনা 100 টাকার সস্তা শার্ট, আর আমার বোনটাকে দেওয়া হয় 300 টাকার জামা। এই যে বাবা দেখো, আজ যে শার্টটা পরেছি এটাও দেলোয়ার কাকার ভ্যান থেকে দাদি কিনে দিয়েছিল ঈদে, দাম 100 টাকা। কিন্তু তোমার ভাগ্নিদের যে জামা কাপড় দেওয়া হয় সেগুলোর দাম হয় 3000 টাকার উপরে। বাবা কেন এই বৈষম্য? উত্তর দাও, চুপ করে আছো কেন? এদিকে রোকেয়া বেগম নাতির কথা শুনে রীতিমধ্যে ঘামছে। সেই ঘটনা আবার ধামাচাপা দিতে নাটক শুরু করলেন। নাটক করে যায় লিলুফার পায়ে পড়ে গেলেন, কাঁদতে কাঁদতে বললেন, এই নে তোর পায়ে ধরলাম, তবুও আমারে এমন বদনাম করিস না। একটু না হয় আমার মেয়ের ঘরে নাতি নাতনিদের ভালো কাপড় দিয়েছি, তাই বলে এত হিংসা তোগো পেটে? দাদির নাটক দেখে আমি আবার কিছু বলতে যাব, তার আগেই বাবা আমার গালে আর একটা থাপ্পড় দিলেন। ঘরে যায় বেয়াদব মায়ের দিকে তাকিয়ে বলল, এই শিক্ষা দিচ্ছিস আমার বাচ্চাগুলোকে? সবাইকে অবাক করে দিয়ে মা প্রথমবারের মতো তাচ্ছিল্য হেসে বলল, আপনার বাচ্চারা আর ছোট নেই যে মুখ বুজে অন্যায় সহ্য করবে। আমার ছেলেটা সায়েন্স নিয়েছে, এবার কিন্তু ওকে একটাও টিউশনি নিয়ে দেননি, এটা নাকি টাকা নষ্ট। কিন্তু আপনার ভাগ্নিরা ঠিকই 4টা করে টিউশনিতে ঢুকেছে, যার টাকা আপনি দেন। আমার ছেলে মেয়ে পড়ে সরকারি স্কুলে, কিন্তু আপনার বোনের বাচ্চাদের ভর্তি করিয়ে দিয়েছেন প্রাইভেট স্কুলে। আমার মেয়েটার নাচের শখ ছিল, কিন্তু আপনার মা আমার বাচ্চাটাকে নাচের ক্লাসে যেতে দেয়নি, এসব নাকি টাকা নষ্ট। কিন্তু তার মেয়ের ঘরের নাতি নাতনি ঠিকই নাচ গান শিখেছে, তখন তার টাকা নষ্ট হয় না। আমার মেয়েটাকে আজ পর্যন্ত কোলে নিয়ে আদর করেননি, কিন্তু আপনার ভাগ্নিদের ঠিকই কোলে নিয়ে পুরো পাড়া ঘুরিয়ে আনেন। কেন? আমার মেয়েটার কি বাবার ভালোবাসা পাওয়ার অধিকার নেই?
আসলে এত বছর মুখ বুজে ছিলাম শুধু সন্তানগুলোর দিকে তাকিয়ে, যে তাদেরকে বাবা ছাড়া করতে চাইনি। কিন্তু আজ নিজের সন্তানের মুখে অভিযোগগুলো শুনে, নিজের মেয়ের মুখে ভয় দেখে বুঝতে পারলাম ওরা আসলেই বাবা ছাড়াই তারা সুখ থাকবে বলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে ঘরে চলে গেল নীলুফা। নীলুফা যেতেই সব যেন আবার স্বাভাবিক হয়ে গেল। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রোকেয়া বানু আর তার 3 মেয়ে সবাইকে তাড়া দিতে লাগলো খাওয়ার জন্য। স্থির হতে পারল না করিম শেখ। সে যে বসে থাকলো কোনার চেয়ারে। একটু পর হাতের দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো নীলুফা, সাথে তার 2 বাচ্চা। স্ত্রীকে এভাবে রাতে ব্যাগ হাতে বেরিয়ে পড়তে দেখে অবাক হলেন করিম শেখ। এগিয়ে এসে নীলুফার হাত ধরে সে বলল, এই রাতে এসব কোন নতুন নাটক শুরু করলে? নাটক না, বাচ্চাদের একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছি। কারণ এ বাড়িতে তা সম্ভব নয়। তাদের বাবা থেকেও না থাকার মতো। যা বলছো ভেবে বলছো তো? এ বাড়ি চৌখাট পার করলে আর ঢোকার অনুমতি পাবে না। এটাই তো চাই। 16 বছর সহ্য করেছি, তবে আর নয়। এবার মুক্তি চাই। এ পর্যায়ে দাদি এসে বললেন, এসব কি বলছো বৌমা? ঘরে যাও। বাবা মা শিক্ষা দেয়নি তোমাকে? ছোট লোক মেয়ে। এরপর ফুফিরাও কি কি যেন বলছিল। কিন্তু মা সেসবে কান্না দিয়ে আমাদের হাত ধরে বেরিয়ে পড়ল। রিকশায় বসে আলগোছে মায়ের মুখে তাকালাম। দেখলাম তার মুখে মুক্তির হাসি, আত্মবিশ্বাসের হাসি, আত্মসম্মানের হাসি। শোনো আব্বা, এসব মাইয়া লোকের তেজ গায়ে মাখবি না। 2 দিন লাফাইব, তারপর আবার এহানি ফেরত আইব। তুই যদি এখন ওরে আনবার যাস, তখন কিন্তু ওর দেমাগ বাড়বে। আর ওর ভাইয়ের বউটারে আমি চিনি। 2 দিনের বজ্জাত মাইয়া। তোর কি মনে হয় ওই মাইয়া ওর সংসারে নীলুফা আর নীলুফার বাচ্চাগো থাকবার দিবে? কতদিনে না, তুই 2 দিনের মধ্যে ঝাঁটা দিয়ে পিটাইয়ে বের করবে অগো। তুই দেখে নিস বাপ। তুই খালি অপেক্ষা কর। নীলুফা তোর পায়ে ধরে মাপ চায়ে এ বাড়িতে ঢুকবে। করিম শেখ তার মায়ের ওইসব কথা কানে না নিয়ে সরাসরি জিজ্ঞেস করল, আম্মা তোমার হাতে যে সংসার খরচের টাকা প্রতি মাসে দেই, ওগুলা কি করো? আর মিয়া সাজ্জাদের টিউশনির কথা বলে যে মাসে মাসে টাকা নেও, ওগুলা কই যায়? তখন সবার সামনে চুপ ছিলাম, কারণ তুমি আমার আম্মা। তোমার অসম্মান হোক আমি চাইনি, কিন্তু এখন আমি এর উত্তর চাই। আমার বাচ্চারা কেন ঈদে 100 টাকার পোশাক পরতো? ওদের ঈদের খরচের টাকা তো আমি তোমার হাতে দিয়ে দিতাম। তুমি এতে বড় অন্যায় কি করে করলা আম্মা? রোকেয়া বেগম আমতা আমতা করে নেকা কান্না ছেড়া বলতে লাগলো, আমি কি আমার জন্য এই টাকা খরচ করছি আব্বা? আমি তো তোমার বোনদের সংসারই টাকা দিচ্ছি। আমি টাকা না দিলে তোর একটা বোনের সংসারও টিকতো না আব্বা। তুই তো জামাইদের চেনস, সংসারে একটা টাকাও দেয় না। তোর ভাগিনা ভাগ্নিদের পড়াশোনা খরচটাও দেয় না। আমি ওদের টাকা না দিলেও ওদের পড়াশোনায় বন্ধ হয়ে যাবে বাপ। তুই কি চাস তোর বোনরা সংসার ভাঙে, বাসায় আসে বসে থাকুক? তাই বলে আমার স্ত্রীর সন্তানদের হকের টাকা তুমি ওদের দিবা আম্মা? আমি তো আমার বোনদের দেওয়ার বেলা কমতি রাখি না আম্মা। তাহলে তুমি কেন আমার সন্তান স্ত্রীর হকের টাকা ওদের পেছনে ঢালো? ওদের অভাব পড়লে আমাকে বলতা, আমি আরো দিতাম। কিন্তু তুমি আমার স্ত্রীর সন্তানদের কষ্টে রাখলে কেন আম্মা? আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে আমি মাসে লাখ টাকা ইনকাম করি, সেই আমার স্ত্রী কাপড় সেলাই করে, আমার বাচ্চাদের মুখে ভাত তোলে। আম্মা এখন তো মনে হচ্ছে
ভুল আমারই যে আমি সংসার খরচের টাকা আপনার হাতে দিতাম, কারণ ওই টাকার 1 টাকাও আপনি আমার স্ত্রীর সন্তানদের পেছনে খরচ করতেন না। আমি তো ভাবছিলাম আপনার হাতে টাকা দিলে আপনার সম্মান বজায় থাকবে, আমার স্ত্রীর সামনে আপনাকে কোনোদিন হাত পাততে হবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল আম্মা। আমার উচিত ছিল সংসার খরচের টাকা আমার স্ত্রীর হাতেই দেওয়া। অন্তত আমার বাচ্চারা অনাথের মতো বড় হইতো না। বলেই মায়ের ঘর থেকে বেরিয়ে গেল করিম শেখ। এদিকে ছেলের রাগ দেখে শিখে রইল রোকেয়া বানু। করিম শেখ ঘর থেকে বের হতেই রোকেয়া বানুর ঘরে হুড়মুড়িয়ে ঢুকলো তার মেয়ে। লক্ষ্য নতুন পরিকল্পনার। রিকশা যেয়ে থামলো নানার বাড়ির সামনে। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মামি এসে দরজা খুলে দিল। নানা নানিরও ঘুম এতক্ষণে ছুটে গিয়েছে। মামি দরজায় দাঁড়িয়ে বিরক্তি মুখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীলুফা? এত রাতে ব্যাগ হাতে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে? মা শান্ত গলায় বললেন, দরজা থেকে সরো ভাবি, আগে ঘরে ঢুকি, বলে নিজেই মামিকে সরিয়ে আমাদের হাত ধরে ঘরে নিয়ে আসলেন। তারপর নানিকে বললেন, মা, আমি সারা জীবনের জন্য ওই বাসা ছেড়ে চলে এসেছি, এখন থেকেই এখানেই থাকবো। মায়ের কথা শোনার সাথে সাথেই মামি তেতে উঠলেন। ততক্ষণে মামারও ঘুম ভেঙে গেছে। মামা মামিকে ইশারায় শান্ত হতে বলে নিজেই জিজ্ঞাসা করলেন, একেবারে চলে এসেছিস মানে? নিজের সংসার ধুয়ে কেউ এভাবে চলে আসে নাকি? আর ঝামেলা সব সংসারই হয়, তাই বলে বস্তাবস্তি নিয়ে চলে আসবি নাকি? মা কিছু বলতে যাবে, তার আগেই নানা বলে উঠলেন, আমার মেয়ে তার নিজের বাসায় এসেছে, এখানে সে কারো জবাবদিহিতা করতে বাধ্য না। অবশ্যই বাধ্য বাবা, আমার এত কামই নেই, আমার এত কামাই নেই যে তোমার মেয়ের আর নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, কারণ বাইরে যে কাজ করার মুরত তোমার মেয়ের নেই। আবার সাথে নিয়ে এসেছো দামড়া দুটো ছেলে মেয়ে। শোনো বাবা, তোমার পরে এই বাসার মালিক আমি, তাই এই বাসায় কে থাকবে আর কে থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আর আপনি ভুলে যাবেন না, আপনি আর মাও আমার টাকায় বসে বসে খাচ্ছেন। নানা এবার হেসে বলল, আমি এখনো বর্তমান আছি নেহাল, তাই আমার বাসায় কে থাকবে আর কে থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার তুমি কেউ না। আর রইল আমার আর তোমার মায়ের খরচ এর ব্যাপারটা, তাহলে শুনে রাখো, তোমাকে এ বাসায় থাকতে দিয়েছি, তার বিনিময়ে তুমি আমাদের দেখছো। তুমি যদি বাইরে কোথাও বাসা ভাড়া নাও তাহলে মিনিমাম 7,000 টাকা বাসা ভাড়া দিতে হতো, ওটা তো দিচ্ছ না। তুমি বরং প্রতি মাসে আমাকে বাসা ভাড়া দিবে, তার বদলে এ বাসায় থাকবে। আর নীলুফা, তুমি নানু ভাইদের নিয়ে তোমার মায়ের রুমে যাও, আমি এখানে থাকবো। মামা তেতে বললেন, এটা কেমন কথা বাবা? আমি তোমার ছেলে, আমি কেন ভাড়া দিব? নানা বললেন, যদি ভাড়া দিতে না পারো তাহলে চুপ থাকো। মালিহা, নীলুফা আর নানু ভাইদের তোমার সাথে নিয়ে যাও। মা এবার বলে উঠল, কেন বাবা? আমি আমার ঘরে যাব। এ বাসায় যেমন ভাইয়ের নিজের ঘর আছে, আমারও তো আছে, আমি আমার ঘরেই থাকবো। মামি চিল্লিয়ে বললেন, খবরদার নীলুফা, ওখানে এখন আমার মেয়ে থাকে, ওটা ওর ঘর। তোমার মেয়ের জন্য আলাদা ঘর প্রয়োজন, পারলে নিজে যে বানিয়ে নাও, আমি আমার অধিকার ছাড়ব না। যেহেতু মনি ঘুমিয়ে পড়ছে তাই আজ ওকে ডাকলাম না, কাল সকালের মধ্যেই ঘর খালি চাই আমি। আর ভেবো না তোমার স্বামীটার খাবো না, নিজের আর নিজের বাচ্চাদের খরচ আমি নিজেই বহন করব। সে সাহস আছে বলেই ও বাড়ি ছেড়ে এসেছি, কালকের মধ্যেই যেন আমার রুম খালি হয়। এদিকে নানা ও ভাইও বললেন, নীলুফার রুম যাতে কালকেই খালি করা হয়,
ওটাই আপনার নাতনি থাকে আব্বা। আপনি কিভাবে ওকে এখান থেকে বের করে দিতে বলেন? ও যেমন আমার নাতনি তেমনি নীলুফাও আমার মেয়ে। মেয়ের চেয়ে নাতনি অবশ্যই বড় না। তোমরা এখন যেতে পারো। আমি আর কথা বলতে চাই না। সবাই এক এক করে নিজ নিজ ঘরে চলে গেল। ড্রয়িং রুমে এক পরে রইলেন বৃদ্ধ রফিক মিয়া। সোফায় শুয়ে মিলাতে লাগলেন তার এই দীর্ঘ জীবনের হিসাব নিকাশ। তিনি একটা সরকারি অফিসের সামান্য পিয়ন ছিলেন। যা বেতন পেতেন তা দিয়ে তার সংসার টেনে টুনে চলে যেত। কিন্তু তার ছোট্ট বোনের জন্য মাঝে মধ্যে সংসারে টান পারত। ছোট বোনের সংসারের সুখের জন্য নিজের সন্তানদের সে অভাবে রেখেছে। ছোট বোন 2 দিন পর পরই হাজির হতো। ঠিকভাবে আপ্যায়ন না করলে তার মা কান্নাকাটি শুরু করত, অভিশাপ দিত। সে নাকি বউ বাচ্চার পিছনে সব টাকা খরচ করে, বোনের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, আরও কত কি। বাধ্য হয়ে ধার করে সে বোনের চাহিদা মেটাতো। কারণ মাকে তো বোঝাতে পারে না যে তার বেতন অল্প। এভাবেই দিন যেতে থাকে। তার নিজের সন্তানদের ভরণ পোষণে খামতি রাখলেও বোনের সন্তানদের ঠিকই আগলে রাখত। ভালো টিউশনি, ভালো স্কুলের অভাবে যত সময়ে ভালো গাইড, খাতা কলম এসব কিনে দিতে না পারায় তার বাচ্চা দুটো পড়াশোনায় পিছিয়ে পড়ে। অন্যদিকে তার বোনের সন্তানরা ঠিকই পড়াশোনায় এগিয়ে যায়। ফলশ্রুতিতে তার ছেলেটা ইন্টারে ফেল করে। তার পড়াশোনার প্রতি মনোযোগ উঠে যায়, ছন্নছাড়া জীবন শুরু করে। অন্যদিকে তার মা বারবার তাকে চাপ দেয় যেন সে নীলুফাকে বিয়ে দিয়ে দেয়। তার বোনও চাপ দিতে থাকে। তারা বলে যে মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভ নেই, টাকা নষ্ট। নীলুফা যত বড় হবে তত তার বিয়ের খরচ বাড়বে। ফলে নীলুফা ক্লাস 8-এর ছাত্রী থাকা কালীন মা বোনের পছন্দের অশিক্ষিত ব্যবসায়ী করিম শেখের সাথে নীলুফার বিয়ে দেয়। বিয়ের পর তার মেয়েটা কত নির্যাতন সহ্য করেছে। অন্যদিকে তার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স পাশ করে একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তার সাথে বিয়ে করেছে। নিজেও সে চাকরি করে। এ নিয়ে তার বোনের গর্বের কমতি নেই। এদিকে নেহাল হুট করে পালিয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পর সে ভয়ঙ্কর ভাবে বউভক্ত হয়ে যায়। বউয়ের কথায় ও বুদ্ধিতে ব্যবসা শুরু করে। সেই ব্যবসা থেকে ভালো আয়ও আসে। কিন্তু নিহাল রফিক সাহেবকে সহ্য করতে পারে না। শুধুমাত্র সন্তান হিসেবে দায়িত্ব পালন করে। অবশ্য রফিক মিয়া মাঝে মাঝে চিন্তা করে এটা তার কর্মের ফল। রফিক তার ছেলের সুখের সংসার থেকে খুশিও হয়। যে সুখ সে তার স্ত্রীর সন্তানকে দিতে পারেনি, সেই সুখ তার ছেলে নিজের স্ত্রীর সন্তানকে দিচ্ছে। আজ যখন নীলুফা তার কাছে ফিরে এলো, সে ভেবে নিল সৃষ্টিকর্তা হয়তোবা তাকে আর একবার সুযোগ দিয়েছেন নিজের পাপের প্রায়শ্চিত্ত করার, মেয়েটাকে একটা সুন্দর জীবন দেওয়ার। রাত প্রায় 3টা, কিন্তু করিম শেখের চোখে নেই কোনো ঘুম। বারবার বিছানায় এপাশ ওপাশ করছে। নীলুফার নিষ্পাপ মুখটা চোখের সামনে ভাসছে। বাচ্চাদের কথা মনে পড়ছে। করিম শেখের বয়স যখন 14, তখন তার বাবা মারা যায়। এদিকে ছোট ছোট 3 বোন, অন্যদিকে বিধবা মা। তার উপরে আবার দাদি বাবার মৃত্যুর জন্য আমার মাকে দায়ী করতে লাগলো। কারণ বাবা যেদিন মায়ের ওষুধ নিতেই বাজারে গিয়েছিলেন, কিন্তু আসার পথে এক নির্মাণাধীন বিল্ডিং থেকে ইট মাথায় পড়ে। সেখানে বাবার চাচারা সেই সুযোগে জায়গা জমি নিজেদের নামে লিখে নিয়ে তাদেরকে এক কাপড়েই বের করে দেয়। এরপর মা তাদের নিয়ে নানা বাসায় গেল, সেখানেও তাদের ঠাঁই দেওয়া হয় না। তারপর তারা আবার শহরে ফিরে আসে। তার মা মানুষের বাসায় ছোটা কাজ করা শুরু করে। আর এদিকে করিম শেখ একটা দোকানে কর্মচারী হিসেবে ঢুকে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। পরবর্তীতে স্বল্প লোকে
লোনে করিম শেখ ব্যবসা শুরু করে আর এখানে দ্রুত সাফল্য পায়। ভাগ্য ফেরে তাদের। একদিন ব্যবসার কাজে মতিগঞ্জে যায় সে। চোখ পড়ে স্কুল ড্রেস পরা কিশোরী নীলুফাকে। মন দিয়ে বসে সেখানে। বাসায় এসে তার মাকে নীলুফার কথা জানাতেই তার মা মানা করে দেয়। তার মায়ের কথা, আগে তার 3 বোনের বিয়ে হবে, তার সেই বিয়ে করতে পারবে। রোকেনা বানুর ভয় ছিল করিম একবার বিয়ে করলে সে বউয়ের কথায় উঠবোস করবে, মা বোনদের আর দায়িত্ব নিবে। কিন্তু এদিকে নীলুফাকে হারানোর ভয়ও মনে ঝেঁকে ধরেছিল মনে। কারণ লোকের মুখে সে জেনেছিল নীলুফার বিয়ে দেওয়ার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে। তাই তো সে জেদ ধরে বসল নীলুফাকে বিয়ে করবে। খাওয়া দাওয়া, দোকান যাওয়া সব বন্ধ করে দিল। অবশেষে ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য হলো রোকেয়া বানু। কিন্তু তার আগে ছেলেকে কসম দিল যে পরিস্থিতি যেমনই হোক সে কোনোদিন তার মা আর বোনদের অবহেলা করবে না, আর সব সময় তার মায়ের কথা চলবে। না হলে সে মায়ের মরামুখ দেখবে। সেদিন মায়ের মাথা ছুঁয়ে কসম কাটে করিম। এরপর 14 বছর কিশোরী মেয়েটাকে ঘরে বউ করে তুলে পুরো সংসারের দায়িত্ব তুলে দেয় ওই মেয়েটার কাঁধে। বিয়ের পরের দিনই নীলুফাকে পাঠানো হয় রান্নাঘরে। তার বোনেরা নীলুফার চেয়ে বয়সে বড় হলেও তারা কখনোই রান্না বান্নায় নীলুফাকে সাহায্য করতো না। রিনু বিনু ইনুর কাপড় চোপড়ও তাকে ধুতে হতো। শুধু কি তখন না, বোনেরা বিয়ের পরও ছুটির দিন ব্যাগ ভরে নোংরা কাপড় নিয়ে আসতো। সেগুলো ধোয়ার ভার পড়তো নীলুফার ওপর। এতজনের রান্না বান্না করার পর আবার ওসব ধোয়া, তারপর আবার কলপার ভর্তি এঁটো থালা বাসন, সবই চোখে পড়তো করিম শেখের। কিন্তু বউয়ের পক্ষে কিছু বললেও যদি মা বোন কষ্ট পায়, এই বয়সে চুপ থাকতো। দীর্ঘ 16টা বছর নীলুফা সহ্য করেছে এসব। বিয়ের প্রথম নীলুফা অভিযোগ করত, কিন্তু মা বোনের নামে কটু কথা শুনে করিম শেখ তার উপর নির্যাতন করত। তার উপরে আবার প্রতিদিন কাজ শেষে যখন বাসায় ফিরত, মা বোনের নীলুফার নামে হাজারটা অভিযোগ করত। রাগের মাথায় করিম শেখও মেয়ে নীলুফার গায়ে হাত তুলত। কোনোদিন জানার চেষ্টাও করতো না যে নীলুফা আসলে দোষী কিনা। পরবর্তীতে নিজেকে দোষী মনে হলেও কোনোদিন নীলুফার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করতো না। ক্ষমা চাইলে তো মা বোন ছোট হবে, আর বাড়ি বউদের একটু আকটু মানিয়ে চলতেই হয়। এই ধারণাতেই 16টা বছর পার করেছি। করিম শেখ আর তার বাচ্চারা, তাদের কি করিম শেখ ভালোবাসতো না? অবশ্যই বাসত, কিন্তু সে ভালোবাসা দেখানো নিষেধ ছিল তার জন্য। তার বোন বিনুর স্বামী প্রবাসী, রিনুর স্বামী ঢাকায় চাকরি করে, আর ইনুর স্বামী বর্ডারে। ফলে তার ভাগিনা ভাগ্নিরা কেউ তার বাবাকে কাছে পায় না। তাই তার বোনের বাচ্চারা যদি দেখে মামা তার সন্তানদের আদর করতেছে, তাহলে তারা কষ্ট পাবে। কিন্তু করিম নিজের বাচ্চাদের থেকে দূরে দূরে থাকলেও নিজের ভাগিনা ভাগ্নিদের ঠিকই বুঝে আগলে রাখত। তার মায়ের নির্দেশ ছিল যে সব কিছু ভাবতেই কেমন পেট গুলিয়ে উঠল করিম শেখের। দৌড়ে যে বমি করল। আজকে সকালে শিলা রান্নাঘরে যায়নি। সে সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন নীলুফা এ বাসায় আছে ততদিন সে আর বাড়ির কোনো কাজ করবে না। নেহালও এ বিষয়ে কিছু বলেনি, কারণ সে নিজেকে কথা দিয়েছে স্ত্রীর সন্তান ছাড়া আর কাউকে সে নিজের জীবনে প্রাধান্য দিবে না। তার মায়ের, তার বোনের জীবনটা যেভাবে নষ্ট হয়েছে, তার মেয়েটার জীবন সে নষ্ট হতে দিবে না। বাধ্য হয়ে মালিয়া বেগমই সকালে নাস্তা বানাতে গেলেন। অবশ্য প্রতিদিনই শিলাকে সে রান্নায় টুকটাক সাহায্য করেন। শিলার সাথে তার সম্পর্কটা বেশ শীতল।
শিলা কোনোদিন তাকে অসম্মান করেনি, সত্যি বা কোনো কিছুর অভাব হতেও দেয়নি। কিন্তু তার সাথে বসে কোনো দুই একটা ভালো মন্দ গল্পও কোনোদিন করে না, যেন সব সময় এড়িয়ে চলতে চায়। নাস্তা টেবিলে বসেছে সবাই। নাস্তা করার মাঝে নেহাল বলে উঠল, বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে পরের মাসে আমি ভাড়া বাসায় উঠব। যে বাসায় আমার সন্তানের অধিকার কেড়ে নেওয়া হয় সে বাসায় আমি থাকবো না। তোমার মেয়ে আসতে না আসতে আমার মেয়ে ঘর ছাড়া হয়েছে। আমি ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেব না বাবা। তোমার হাত খরচের টাকা চিন্তা করো না, প্রতি মাসে তা পাঠিয়ে দেব। তবে তোমার মেয়ে আর নাতি নাতনির জন্য 1 টাকাও দিতে পারবো না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না ভাইয়া। আমি বা আমার সন্তানেরা তোমার সন্তানের হক মারবে না। আমাদের খরচ আমরাই চালিয়ে নেব। আর বাকি থাকলো আমাদের থাকার জায়গা। যাও, আমার রুম আমি তোমার মেয়েকে দিয়ে দিলাম। বাসার পেছনে দিকে টিন দিয়ে 2টো রুম বসিয়ে সেখানেই আমি আমার বাচ্চাদের নিয়ে থাকবো। আমরা আলাদাই খাবো, শুধু 2টো দিন সহ্য কর। মামা তাচ্ছিল্যে হেসে বলল, ঘর বানাবি, টাকা পাবি কই? তোর মহান বাপ তো আগেই নিজের সব জমি জমা বেচে তার বোনের বাচ্চাদের মানুষ করেছে। নিজের পেনশনের টাকাও তার বোন জামাইকে ব্যবসার কাজে লাগাতে দিয়ে দিয়েছে। 1 টাকাও তো সঞ্চয় নাই তোর বাপের। ওই দিন শেষে আমার কাছেই ওষুধের টাকার জন্য হাত পাততে হয় তার। তার প্রিয় ভাগিনা ভাগ্নিরা মুখ ফিরেও তাকায় না। আর তোকে ঘাড় থেকে নামাতে যেই নরকে বিয়ে দিয়েছে, ওখান থেকে যে খালি হাতে এসেছিস, তা আমার বোঝা হয়ে গেছে। তাহলে ছেলের কথা শুনে লজ্জা মাথা নামিয়ে ফেলল রফিক মিয়া। কি বলবে সে? সবই তার পাপের ফল। মা বলল, বললাম তো, আমার ব্যবস্থা আমি করে নেব। 2টি দিন সহ্য কর। আমাদের ঝামেলার জন্য এই বয়সে মাকে অত্যন্ত কষ্ট দিতে চাচ্ছি না, তাই আমি সরে যাচ্ছি। অন্য কোথাও সস্তায় বাসা নিতে পারতাম, কিন্তু আমার বাচ্চাদের একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন। তাই এই ভিটাতেই ঘর তুলে থাকবো, কিন্তু তোদের ওপর বোঝা হব না ভাই। নেহাল আর কিছু না বলে নাস্তা রেখে ঘরে চলে গেল। কষ্ট কি তার লাগছে না? অবশ্যই লাগছে। নীলুফা তার অনেক আদরের বোন, প্রচণ্ড ভালোবাসে সে তার বোনকে। কিন্তু তাদের ভয়ঙ্কর অতীতের কারণে সে এখন শুধু নিজের স্ত্রীর সন্তান ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে চায় না। সে চায় না তার সন্তানও তার আর নীলুফার মতো বিষাক্ত অতীত নিয়ে বড় হোক। নেহালের আজও মনে আছে তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। পড়াশোনার প্রতিও প্রচণ্ড মনোযোগ ছিল, কিন্তু ক্লাস 10-এ ওঠার পর সায়েন্সের সাবজেক্টে টিউশনি পড়তে না পারায় তার রেজাল্ট খারাপ হয়। এরপর কলেজে ওঠার পর পড়াশোনা আরও কঠিন হয়ে যায়। বাবার পায়ে পর্যন্ত ধরেছিল যাতে টিউশনি পড়ার খরচ দেয়, কিন্তু বাবা দেয়নি। সেই টাকায় তার ভাগিনা ভাগ্নি নিজেদের শখ মেটাতো। ফলশ্রুতিতে সেই ইন্টারে ফেল করে, তার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়। এরপর থেকে ছন্নছাড়া জীবন শুরু করে সে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।